কোনো কোনো দিন মনে হয় পকেটে নিতে পারি সূর্য, কমিনিট হেঁটে ছুঁতে পারি নুয়ে পড়া আকাশ, দিগন্ত রেখা, মুঠো খুলে দেখাতে পারি গোল চাঁদ। টিপটা কেমন? সময় বোঝে না, শত্রুর মতো বেজে ওঠে মুঠোফোন। অকস্মাৎ ভেঙে চুরে হেলে পড়ে আমাদের স্বপ্ন মিনার। ধুলো ওড়ে, মন পড়ে তবু। প্রভু কণ্ঠে পরামর্শ শুনি, কাছে থাকুন, কাছে থাকুন। যার কবিতা পড়লাম, এই মানুষটিকে গোটা বাংলাদেশ চেনে অভিনেতা হিসেবে, সুঅভিনেতা হিসেবে। কিন্তু তিনি একই সাথে চিত্রশিল্পী, বিজ্ঞাপন চিত্র নির্মাতা, নির্দেশক, আরও আরও অনেক অনেক পরিচয় তাঁর। কবি, লেখক। আমি জানি আমার নামটা বলবার কোনো দরকার নেই। যারা পর্দার সামনে এখন বসে আছেন দর্শক হিসেবে সকলেই নামটি উচ্চারণ করে ফেলেছেন। চলুন দেখে আসি একটা প্রামাণ্য চিত্র, যেটি 12 বছর আগে তৈরি করা, কিন্তু আজও আমরা জানতে পারবো সেই মানুষটি সম্পর্কে অন্যদের কাছ থেকে। দশ সেকেন্ডের একটা বিজ্ঞাপনের কথা যদি আসে, কারো কথা আমরা ভাববো। 1 ঘন্টার একটা নাটকের কথা যদি আসে, আমরা কারো কথা। 90 মিনিটের একটা টেলিফিল্মের কথা যদি আসে, আমরা কারো কথা ভাববো। একটা কবিতার কথা যদি আসে, সেই কবিতা হতে পারে অনেক বড়, হতে পারে মাত্র 2 লাইনে, কারো কথা আমরা ভাববো। একটা সুন্দর উপন্যাসের কথা হলে আমরা কারো কথা ভাববো। আফজাল হোসেন একজন বহুমাত্রিক শিল্পী। আমি নানা কারণে আফজাল হোসেনের গুণমুগ্ধ। আফজালের যে অবদান বাংলাদেশের বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে, সে সম্বন্ধে কথা বলতে শুরু করলে পরে থামা যাবে না। ট্রেন্ডি বিজ্ঞাপন যেটাকে বলা হয়, জিঙ্গল বেসড, বা আমরা যখন বিজ্ঞাপন করেছি ধারাটাকে একেবারে বদলে দিয়েছে। আফজালের যে সৃষ্টিশীলতা, সেটা সত্যি ঈর্ষা করবার নাটে। তিনি বাংলাদেশের বিজ্ঞাপন জগৎটাকে, বিজ্ঞাপন শিল্পটাকে শিল্পের স্তরে উন্নত করেছে। ওনার সাথে কাজ করে যা শিখেছিলাম, সেটার কারণেই হয়তো এখনও কাজ করতে পারছি। যে অভিনয় ধারা ছিল সেটিকে সম্পূর্ণ পাল্টে দিয়ে আফজাল হোসেন নতুন একটি আধুনিক অভিনয় রীতির প্রবর্তন করেছিলেন। তিনি এত জনপ্রিয় হয়েছিলেন যে যদি দর্শকরা জানতেন যে কোনো নাটকে আফজাল হোসেন আছে, অবশ্যই তারা মুগ্ধ হয়ে সেই নাটক দেখার জন্য আগ্রহী হয়ে থাকতেন। এবং একসময় তো সে নিঃসন্দেহে সুপ্রতিষ্ঠিত হয়ে গেল বাংলাদেশের একমে বা দ্বিতীয়ম নায়ক হিসেবে। ছবি, তুমি ছবি ছিলে। যদি যাও বলে দিও ভালো আছি, যদি যাও বলে দিও সুখে আছি, যদি যাও বলে দিও এতদিন দূরে থাকা ভালো নয়, ভালো নয় দূরে থেকে খুব বেশি ভুলে থাকা।
আফজালকে ঈর্ষা করতে হয়, কারণ সেই ছাত্র জীবন থেকে সবসময় সে আধুনিক থেকেছে, স্মার্ট থেকেছে এবং তার সময়ের তুলনায় এগিয়ে থেকেছে। যে জিনিসটি নিজে অনুধাবন করে, নিজে মনে করে যেটি করা উচিত, এবং এত বেশি পারফেকশনিস্ট, সেটি করলে পুরোপুরি নিজে স্যাটিসফাই না হওয়া পর্যন্ত জনসমক্ষে সেটা কখনো আনে না। আফজাল মঞ্চে যে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন, যে বিচিত্র চরিত্র অভিনয় করেছেন, তা দীর্ঘকাল বাংলা নাট্যমঞ্চে স্মরণীয় হবে। আফজাল শুধু নাট্য অভিনয়ের ক্ষেত্রে না, সে টেলিভিশনের উপস্থাপনার ক্ষেত্রে একটা নতুন ধারা তৈরি করেছে। আমার অসম্ভব প্রিয় একজন মানুষ। আমার কাছে হি ইজ এ বিগেস্ট সেলিব্রিটি ইন বাংলাদেশ। ও কিন্তু খুব অমায়িক এবং ভদ্র ছেলে। কাউকে সম্মান দেখানোর ব্যাপারে সে কখনো কার্পণ্য করে না, আমাদেরকে শ্রদ্ধা করে, অথচ একটা বন্ধুত্ব সম্পর্ক, একটা ক্লোজনেস, সেটাও বজায় রাখে। যে কোনো অনুষ্ঠানে ওনার সাথে যখন দেখা যায়, সাথে তাজিন ভাবি থাকেন, অথবা তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে, বাচ্চারা বাসায়, যে জিনিসগুলো আসলে আমরা দেখেছি যে অনেক ব্যস্ত অথবা অনেক বড় গুণী শিল্পীদের সাথে পরিবারের হয়তো অত যোগাযোগ থাকে না, যেটা আমি আফজাল ভাইয়ের এখন ভেতরে দেখেছি। ওর যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে যে ওর কোনো কিছুর প্রতি কোনো মোহ নেই, আর যেটা করে, যেই কাজই করে না কেন, সম্পূর্ণ ভালো লাগা থেকে করে। আর কাজ যত ছোটই হোক আর যত বড়ই হোক না কেন, সব কাজের প্রতি কিন্তু ওর আগ্রহ আর সিনসিয়ারিটি থাকে সমান। এই মানুষটার হাত ধরে জীবনের অনেকগুলো বছর পার করে এসেছি। আমার আনন্দ বেদনার সাথী, আমার আফজাল, আমার আকাশের নক্ষত্র। বাংলাদেশের আকাশের নক্ষত্র আফজাল হোসেন, আজ তাঁর ৭১তম জন্মদিন। শুভ জন্মদিন আফজাল ভাই। শুরুতেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা। অনেক অনেক ধন্যবাদ চ্যানেল আইর পক্ষ থেকে, আমাদের সকল দর্শকের পক্ষ থেকে। চ্যানেল আইকে ধন্যবাদ, দেশের সকল দর্শকের প্রতি অশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ। আজকে আফজাল ভাই যে আমাদের সকলের কাছে কতটা ভালোবাসার, শ্রদ্ধার, প্রিয় একজন মানুষ, সেটা বোধ করে এই উপস্থিতি কিছুটা বলে দিচ্ছে। আছেন আমাদের জ্যেষ্ঠ শিল্পী, প্রিয় শিল্পী, শ্রদ্ধাভাজন আবুল হায়াত, আছেন আফসানা মিমি, নাহিদ নওরিন জাহান, নাহিন আপা হিসেবে চিনি তো, এই জন্য এই নামটা বলতে অনেক কষ্ট হয়, ভাবি তাজিন হালিম, আছেন আফজাল ভাইরা বলেন যে আমাদের পরিবারের বড় মেয়ে, ভ্রাতুষ্পুত্রী, কিন্তু যেহেতু সে সবচেয়ে বড়, তাই পরিবারের বড় মেয়ে নির্বাণা, আমাদের আম্মু। আম্মু, আফজাল ভাইরা বলেন আম্মু। আর আছেন আফজাল ভাইয়ের বোন রুমা, একমাত্র বোন। আমরা সবার সাথে কথা বলবো, কারণ আজকে আফজাল ভাইয়ের কথা বলার সুযোগ একটু কম, অন্যদের কাছ থেকে আমরা বেশি শুনবো। কিন্তু সবার আগে আমার মনে হয় হায়াত কাকা যদি একটু উত্তরীয় পড়িয়ে আফজাল ভাইকে আমরা আজকের দিনে শুভেচ্ছাটা জানাতে পারি, তাহলে নিশ্চয় একটু ভালো দেখাবে। এখন যথেষ্ট সম্মানিত বোধ করছি এবং আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি তুমি বুড়োদের দলে নাম লেখো। মিয়াপা পরবর্তী প্রজন্মের কাছ থেকে ক্রেস্টটা তো নিতে পারে। শুভ জন্মদিন। শুভ জন্মদিন। থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমরা সবাই দিনটিকে বিশেষ করলে। বসুন। এটা আমার জন্য একটা সম্মান ছিল। আসলেই তাই মিয়াপা, কারণ
আমি অভিনয় করি অনেক দিন, কিন্তু জীবনে প্রথম টেলিভিশনের পর্দায় উপস্থাপনা করছি এবং এই দুঃসাহসটা আফজাল হোসেন নামটা শুনে রাজি হয়ে গেলাম এবং এটা বসার পরে বুঝতে পারছি যে কি যে বোকামি হলো। না, তুমি আমি একটা গানের অনুষ্ঠান করেছিলাম। হ্যাঁ, না ওগুলো ঠিক আছে, মঞ্চে আমি ঠিক আছি, কিন্তু টেলিভিশনের পর্দায় এই যে টক ব্যাক কানে লাগিয়ে উপস্থাপনা করা এই বড়ই কঠিন কাজ। তো যাই হোক, কেমন লাগছে ৭১-এ পা দিলেন? না, ওই এখানে আসবার আগ পর্যন্ত কিছু লাগছিল না, কারণ আমার মনে হয় যে আমি ১৭। হ্যাঁ, আমার সবসময় সেটাই মনে হয়, বয়সটা আমার মাথায় কখনোই ঢোকে না। এখন যতক্ষণ পর্যন্ত মনে তরুণ থাকা যায়। হায়াত ভাইকেও কিন্তু সবাই বলেন 17-18 আমাদের তো জন্মই হয়নি বাবা। না, আমাদের কাছে আসলে আফজাল হোসেন নায়কই, সকল প্রজন্মের কাছেই নায়ক। সবার কাছেই শুনবো, আমার মনে হয় বড়দের কাছে পরে আসি। ভাবিকে নিয়ে অনেক লেখালেখি আমি সব সময় দেখেছি, জীবনের চলার পথে তো পদে পদেই দেখি। আপনি বলেছেন আপনার জীবনের নক্ষত্র, কিন্তু আমার ব্যক্তিগত একটা অবজারভেশন আছে, আমি স্ত্রীকে ভালোবাসেন এমন মানুষ অনেক দেখি, কিন্তু স্ত্রীকে সম্মান করেন তেমন পুরুষের সংখ্যা একটু কম, তুলনামূলকভাবে কম। এই দুজনকে নিয়ে বলতে হবে। আজকে তো ওনাকে নিয়ে বলবো না, আজকে আফজাল ভাইয়ের দিন। তো সেই জায়গা থেকে বাইরে আমরা যেমন দেখি সম্মানটা আপনাকে দেন, ঘরে স্বামী আফজাল হোসেন কিরকম? সম্মান দেন অবশ্যই, কিন্তু সেটা শুধু আমাকে না, এটা আমার খুবই ভালো লাগার একটা বিষয় যে হ্যাঁ, আমাকে নিয়ে হয়তো লেখে বলে মনে হয় যে আমাকে আলাদা করে ওইভাবে সম্মান দেখাচ্ছে। শুধু আমাকে না, আমি দেখেছি যে ছোট শিশু হোক বা বয়স্ক তো অবশ্যই তাদের তো সম্মান দেখাতেই হবে, বাট শিশুদেরও যেভাবে সম্মান দেখায় সবাইকে সেই সমানভাবেই সম্মান করে। একদম ঠিক কথা। সম্মানটা হচ্ছে যে আমার মনে হয় যে যুগে যুগে প্রবাহিত হয়। আমি যেহেতু আমার বাবা মা তাদের কৃতিত্ব, তাদের গুণপনাকে সমীহ করি, সম্মান করি, শ্রদ্ধা করি, তাহলে তার সন্তান যদি একই ধারা অনুসরণ করে, মনে হয় যে সেই বিষয়টা আরো সম্মানের। হায়াত কাকা, সম্মানের কথা যখন এলো, মিয়াপা আপনার দিকেও অঙ্গুলি তুললেন। তো ব্যক্তিগত জায়গায় না আসি, এই যে আফজাল হোসেন আপনাদের পরবর্তী প্রজন্মের অভিনেতা, তাকে আপনি কিভাবে আজকের দিনে মূল্যায়ন করবেন? তুমি তো নানান কথা বলেছো তার সম্পর্কে, কিন্তু যে বিষয়টাতে আমি তাকে হিংসা করি সেটা এখনো বলো নাই। কোনটা সেটা? সে হলো তরুণী নারীদের হার্ট থ্রব, মানে কাঁপুনি ধরিয়ে দেয় সবার মধ্যে এখনো। আগে তো আফজাল হিরো, সেটা সম্ভব, কিন্তু এখন কাকু, সেটা তো সম্ভব। তো এটা সম্ভব আফজালের জন্যই। আসলেই আফজাল ইজ ইউনিক আমি বলবো, কারণ একের মধ্যে অনেক, যেমন ছবি আঁকা একটা, মানে এটা তো অসাধারণ। তবে আমি গর্ববোধ করি যে আমার মেয়েটিও এই পেশাতে কাজ করছে, অসাধারণ ছবি আঁকে, ভালো লাগে। সেটা তুমি বলতে পারবে আমার চেয়ে ভালো কেমন ছবি আঁকে, কিন্তু আমার ভালো লাগে যে আমার মেয়েটিও এই পেশার মধ্যে বা প্যাশনের মধ্যে রয়েছে। ব্যবহার, আচার ব্যবহার, মানুষের সাথে যোগাযোগ অসাধারণ, খুবই ভালো। মানে এটা তো সামনে বলে না, এটা তো সবাই জানে এবং সবাই বলবেও সেটা। ওর সাথে প্রথম আলাপ হয়েছিল আমার মনে হয় একটি নাটক করতে এসেছিলাম এখানে, ওই অডিওতে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা নাটক পড়তাম, যখন বিদেশি নাটক পড়তাম, তো সেখানে দেখতাম গলাবন্ধ সোয়েটার পরে এসে আমরা সবাই ডেস্কের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চরিত্র বলতাম আর কি। তো তখনই খেয়াল করেছি একটি ছেলে, এরকম পাতলা লিকলিকের ছেলে, সুন্দর ভয়েস, মানে ভয়েসটা আমাকে বেশি অ্যাট্রাক্ট করেছিল, আমার মনে আছে এটা। তো তারপরে তো আমি শুভা নাটকে তার সাথে প্রথম অভিনয় করলাম, আমার মেয়ে শুভা। আর তুমি বলেছিলে ওই যে ছেলেটি মাছ ধরে, যে ছেলেটি, হ্যাঁ, তো তখন থেকে চিনলাম যে না, সে একজন দারুণ অভিনেতা। এবং তারপরে তো পরবর্তীতে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেও স্টেজে কাজ করে, আমিও স্টেজে কাজ করতাম এক সময়, সবাই আমরা। আপনারা লিবিয়া থেকে ফিরলেন আমার মনে আছে? লিবিয়া যখন চলে গেলাম তখন একটা ম্যাগাজিন অনুষ্ঠানে সে আমাকে এবং আমার স্ত্রী শেরিকে নিয়ে আসলো, প্রথম শেরি টেলিভিশন
চেহারা দেখে। ওরা তখন দুজনে খুব ছোট ছোট ছোট, দুজনেই। নাতাশা বিপাশা 1 বছর তখন, বিপাশা 6 বছর। সেই সময় একটা ম্যাগাজিন অনুষ্ঠানে, ও তখন ম্যাগাজিন অনুষ্ঠানের আপন প্রিয় কম্পেয়ারার আর কি। তো মানে চতুর্দিকে তার মানে কি বলবো দক্ষতা। আমার মনে হয় এই দক্ষতার কারণটা ভাবি বোধহয় সবচেয়ে ভালো বলেছেন, যে যখন যেটা করেন সেটা ভীষণ ভালোবেসে করেন এবং সেটাই করেন, তখন আর অন্য কোনো কিছু, এটা আমরা একদম আমরাও যারা কর্মসূত্রে তার সাথে যুক্ত সেটা লক্ষ্য করেছি। আমার প্যাশনটাকে ওর ভিতরে ঢোকাতে হবে। এখন আজকে যে আমি 81 বছর বয়সে আমি আউটডোরে কাজ করে আসছি, 7 দিন 4 দিন 5 দিন করে বাইরে ঘুরছি, কিভাবে করছি সম্ভব? ভালোবাসি বলে, জাস্ট বিকজ অফ মাই প্যাশন। আচ্ছা, কি আশ্চর্য, আমি কিন্তু মনে মনে আশা করেছিলাম যে যখন এই অনুষ্ঠানটার কথা বলেছে চ্যানেল আই, যখন ভাবছে নানাভাবে, আমার কিন্তু মনে হয়েছিল যে যদি হায়াত ভাই আসতে পারতেন। কিন্তু আমি জানি যে তার মানে তার কয়েকদিন আগে দেখা হয়েছিল একটা অনুষ্ঠানে, তখন মনে হয়েছিল যে আসলে এই দাবি করাটাও ঠিক হবে না, শরীরটা আমার খুব ভালো লাগছে যে একেবারে ঢুকলেন তো পারফেক্ট, শরীর একদম ফিট। একজন সহকর্মীর কথা একটু শুনি, শম্পা রেজা, শুনে আসবো শম্পা রেজা কি বলেছেন তার সহকর্মী আফজাল হোসেন সম্পর্কে। শুভ জন্মদিন আফজাল, 50 বছর পূর্তি হয়ে গেল তোর অভিনয় জীবনের। আজ এই দেশে বসে, যে দেশে তুই, আমি আর মিতা বেশ কিছু চমৎকার দিন একসঙ্গে কাটিয়েছিলাম, চিনেছিলাম একে অপরকে, আমি চিনেছিলাম, বুঝেছিলাম তোর পারফেকশনিস্ট মানসিকতা। মনে আছে তোর? তুই আমাকে প্রথম গ্ল্যামার সম্পর্কে ধারণা দিয়েছিলি, যার সম্পর্কে আবার বিন্দুমাত্র ধারণা ছিল না এবং খুব একটা উৎসুকও ছিলাম না ওভাবে নিজেকে প্রেজেন্ট করার বিষয়ে। কিন্তু তুই একবার, আমি একটা অ্যাঙ্কারের অ্যাড করেছিলাম যেটি একটি মার চরিত্রে ছিল, তুই আমাকে বললি যে আর কতদিন, এবার একটা গ্ল্যামার কর। প্রাইডের ছবিগুলা, প্রথম প্রাইডের অ্যাডটা তুই করেছিলি, তোর ডাইরেকশনে, তোর তোলা অনেক ছবি ছিল যেগুলো আমি পাইনি, মনে করিয়ে দিলাম। আর তোর সঙ্গে কাজ করেছি, হয়তো মানে বিপুল আকারে নয়, অনেক সংখ্যায় নয়, কিন্তু কেমন করে তোর ডাইরেকশনে কাজ করেছি, তোর সহযোগী শিল্পী হিসেবে কাজ করেছি। প্রথম নাটক করেছিলাম বোধহয় ইমদাদ খান মিলনের প্রথম লেখা একটি নাটক অপরবেলা, সেটি তোর সঙ্গে আমার প্রথম কাজ। পরবর্তীতে হায়াত ভাইয়ের একটি কাজ, চমৎকার, অন্য রকম বা অন্য কিছু নামের, এবং আরও কিছু কাজ করার সৌভাগ্য হয়েছে আমার তোর সঙ্গে। এবং এক ধরনের পারিবারিক সখ্যতাও হয়েছে, কারণ মোনা আমার খুব স্নেহের। তোর এই বিশেষ দিনে, এই বিশেষ মুহূর্তে তোর সুস্বাস্থ্য কামনা করি। তোর ছবি আঁকাটা যেটি তুই করলি না, সেটি দেখবার বাসনা নিয়ে আমার আজকের শুভেচ্ছা। যেন তুই যতদিন আছিস, আমি যতদিন আছি, আমরা এরকম বন্ধু থাকি। হয়তো রোজ কথা হয় না, কিন্তু বন্ধুত্ব তো বন্ধুত্বই থেকে যায়। অনেক অনেক আদর। আপনি কি গ্ল্যামার দেখিয়ে দিলেন, এই ভদ্রমহিলা এখনো যেই পরিমাণ গ্ল্যামারাস শম্পা রেজা, এ তো অসাধারণ, অসাধারণ। প্রিয় দর্শক, আমাদের সাথে এরই মধ্যে আমাদের আরেকজন প্রিয় অভিনেতা যুক্ত হয়েছেন, চঞ্চল চৌধুরী। চঞ্চল, যেহেতু দেরি করেছো, শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তোমাকে সবার শেষে কথা বলতে দেব। আমি এখানে আসতে পেরেছি এই আয়োজনে, এটাই আমার জন্য অনেক পরম সৌভাগ্যের। আর আফজাল ভাই শুভ জন্মদিন। বাকি কথা পরে শুনুন, বাকি কথা পরে। আচ্ছা, পরিবারে আসি। একটা জায়গায় আমি দেখলাম আফজাল ভাই লিখেছেন, আমরা 2 ভাই 1 বোন, আফজাল হোসেন, আলফাজ হোসেন আর রুমানা আফরোজ।
বোনটা সর্বকনিষ্ঠ, আমার চেয়ে 20 বছরের ছোট। স্কুলে পড়া পর্যন্ত সে গ্রামের বাড়িতে আব্বা আম্মার সাথে থেকেছে। ছুটি ছাটায় যখন বাড়িতে যেতাম অনেকদিন পর পর ভাইদের দেখতো বলে খুব লজ্জা পেত। এটা তো অনেক বছর আগের কথা। এখন কেমন? ভাইয়ের সাথে সম্পর্কের ইকুয়েশনটা কীরকম? এখন ভাই আমার ফ্রেন্ড, আমার বাবা, এটাই সবচেয়ে বড় ভাইয়ের থেকে। একটা বয়সের পরে মনে হয় আর বয়সের পার্থক্যটা এরকমভাবে থাকে না। এখন আমরা সব কিছু নিয়ে আলাপ করতে পারি না, সেটা দাদা ভাইও করে। আমরা দাদা ভাই ডাকি ভাইকে, মানে পলিটিক্স থেকে শুরু করে সিনেমা এভরিথিং হচ্ছে আমরা এখন নিজেরা কথা বলি। আর বাবার মতো আমার 18 বছর বয়সে আমি বাবাকে হারিয়েছি। আমি একটা ছোট্ট ঘটনা বলবো, মানে দাদা ভাই আমার জন্য কি। যেদিন আমার বাবা মারা যায় ঠিক ওই মুহূর্তে আমি রুমের বাইরে ছিলাম। বাবা চলে গিয়েছে, সবাই বলেছে, আমি কাঁদছিলাম, বাট আমি ফিল করতে পারছিলাম না, রিয়েলাইজ করতে পারছিলাম না। হঠাৎ আমার চোখ যায় দাদা ভাইয়ের দিকে, দাদা ভাই চোখে পানি দেখি। আর তখনই মনে হয় যে আমার মাথা থেকে ছায়া চলে গেছে, আমি বাবাকে হারিয়েছি। বাট তখন থেকে দাদা ভাই সেই জায়গাটা নিয়ে নিয়েছে, আমাদের মাথার উপরে ছায়া হয়ে আছে, আমাদেরকে আগলে রেখেছে, আর সাথে সাথে ভাবিও। আমি আজকের দিনে আমি তার দীর্ঘায়ু কামনা করি যেন এভাবে আমাদেরকে বেঁধে রাখেন। দাদা ভাই, আপনি লিখেছেন আফজাল ভাই আরেক জায়গায়, আম্মা বলতেন কেউ দূরে দূরে নয়, থাকবে কাছাকাছি। যতদিন আম্মা বেঁচে ছিলেন সপ্তাহে অন্তত একদিন আমরা 3 ভাই বোন সবার বাচ্চা সহ আম্মার সাথে কাটাতাম। আম্মা নেই, আমরা এখনো আম্মার চাওয়া অনুযায়ী একসাথে হওয়ার নিয়মটা চালু রেখেছি। নির্বাণা, একসাথে হও পরিবারের সবাই, এবং সেইখানে এখন জ্যেষ্ঠ সদস্য হচ্ছেন আফজাল হোসেন। ও জ্যেষ্ঠ আমাদের পরিবারের বড় মেয়ে, আমরা সবাই আম্মু ডাকি ওকে। মানে আমার ছেলেটা হচ্ছে বড়, আমার ছোট ভাইয়ের মেয়েটি হচ্ছে বড়, মেয়েদের মধ্যে বড়, এই জন্য সবাই ওকে আম্মু ডাকি আমরা। কিন্তু ও আসন উচ্যুত হয়েছে, কারণ আমার ছেলে আরাফ, বড় ছেলের বিয়ে দেওয়ার পর যে মেয়েটি আমাদের সংসারে এসেছে সে এখন বড় মেয়ে হয়ে গেছে, তাকে এখন আমরা সবাই মা ডাকি। আর ওরা তাকে ভাবি ডাকে না, ওরা তাকে ডাকে আপু। এই যে পারিবারিক বন্ধন, এই বন্ধনে এই মানুষটার ভূমিকাটা কেমন? আমার ডেফিনেটলি মনে হয় দাদার পরে বাবাই আমি দাদা মানে আমার মা, আমার আম্মার কথা বলছি। আচ্ছা, অনেক বড় একটা রোল প্লে করে। ওনারা এখন ওই গ্লুটা যেটা আমাদের ফ্যামিলিকে একসাথে ধরে রেখেছেন। আমাদের যে ফ্যামিলি গ্যাদারিংগুলো হয় এভরি ডিনারের পরে আমার খুব চেরিশড একটা মেমরি হচ্ছে গিয়ে আমরা সবাই একসাথে বসে ডিনার টেবিলে আমরা অনেক গল্প করি, কারেন্ট ইস্যুস নিয়ে হোক, মজার কিছু হোক বা অ্যাডভাইস হোক, কিন্তু সবচেয়ে ফেভারিট বলবো বাবাইয়ের ছোটোবেলার স্টোরিজগুলো শোনা। আমি ওই স্টোরিজ অনেকবার শুনতে পারবো। আমি একই স্টোরিজ শুনতে আমি 1000 টাইমস আই এম রেডি, কারণ ওগুলা থেকে প্রত্যেকটা স্টোরি আমার মনে হয় বাবাই যেগুলো বলেন ওগুলোর মধ্যে শিখার কিছু না কিছু থাকে। তোমরা যে আসলে কতটা ভাগ্যবান, এমন একটা পরিবার পেয়েছো, এমন একজন বাবাই পেয়েছো, এটা তোমরা যত দিন যাবে নিঃসন্দেহে তোমরা তত বেশি অনুধাবন করবে। সবাই বলছিলেন আফজাল ভাই খুব সৃজনশীল কাজে ভালোবেসে প্যাশনটাকে নার্চার করতে পারেন। কিভাবে পারেন? পেট তো চালাতে হয়। পেট চালানোর জন্য যেই মানুষটা সর্বক্ষণ তাকে সহযোগিতা করেন, সানাউল আরেফিন। আরেফিন ভাই ঢাল হয়ে থাকেন আমার কাছে মনে হয়। বন্ধুর পাশাপাশি ব্যবসার যে ঝক্কি ঝামেলাগুলো আছে সেগুলো অনেক বেশি সামনে থেকে মোকাবিলা করেন আরেফিন ভাই। পুরোপুরি সৃজনশীল জায়গাটাতে মনোনিবেশ করতে পারেন আফজাল ভাই। আরেফিন ভাই আজকে দেশের বাইরে আছেন, কিন্তু বন্ধুর জন্য বার্তাটা দিয়ে যেতে ভোলেননি। শুনবো আরেফিন ভাইয়ের কথা। আজকে আফজালের জন্মদিন। হে নূতন দেখা দিক আরবার, জন্মেরও প্রথম শুভক্ষণ। আফজাল হোসেন,
বন্ধু আমার, পার্টনার আমার, ব্যবসায়িক পার্টনার আমার, কিন্তু এই পার্টনারের অনেক ঊর্ধ্বে বন্ধু আমার। অতএব আমরা আজকে শুধু বন্ধুর জন্মদিন উৎসব পালন করি। সম্পর্ক হলো বিশ্বাস, একের প্রতি একের আস্থা, বিশ্বাস। যত বিশ্বাস তত সম্পর্কের দীর্ঘস্থায়িত্ব। অতএব আমরা যেমন সংসার করি, স্ত্রী স্বামীকে বিশ্বাস করি, আমরা তেমনি আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা সবাইকে যেরকম বিশ্বাস করি, তেমনি বন্ধু এবং পার্টনার যদি বিশ্বাসী থাকে তাহলে আমি মনে করি যে আফজাল আর আমার মতো এরকম থাকা যায়। সবাই ভালো থাকুক এবং সবাই যার যার সম্পর্ক সুন্দর রাখুক। অতএব আমরাও মনে করি, দুজনে বিশ্বাস করি যে আমরা একজনের প্রতি একজন বিশ্বাস রাখতে পেরেছি বলেই আমরা আজ পর্যন্ত দুজনে একসাথে আছি, এবং যতদিন এই পৃথিবীতে উপরওয়ালা রাখেন ততদিন আমরা একসাথে থাকবো ইনশাল্লাহ। আজকে আফজালের জন্মদিন, শুভ জন্মদিন আফজাল হোসেন। যে বন্ধুত্বে বিশ্বাসের ভিত এতটাই শক্ত, এটি যে চিরস্থায়ী হবে এতে আমাদের অন্তত কোনো সন্দেহ নেই। আফজাল হোসেন, হায়াত কাকা একটু আগেই বলছিলেন, নায়ক, খুবই ঈর্ষা করেন, এখনকার তরুণীদেরও হার্ট থ্রব, এবং পর্দায়ও আমরা সেটি দেখেছি। সেই সুবর্ণা মুস্তফা থেকে আফসানা মিমি, কি অপি করিম হয়ে মেহজাবিন চৌধুরী, সবার নায়ক আফজাল হোসেন। মিয়াপা, কেমন লাগে এই মানুষটার সাথে নায়িকা হতে? আফজাল ভাইয়ের সাথে আমি প্রথম নায়িকা হই ভোকাট্টা টেলিফিল্ম। হ্যাঁ, মাঝে মাঝে ওইটার কিছু কিছু দৃশ্য আমি বের করে দেখি, আমার একটু বিস্ময়কর লাগে। কারণটা হচ্ছে, মানে আমি এত মুগ্ধ হয়ে আফজাল ভাইয়ের কাজগুলো দেখে বড় হয়েছি, মানে আমি একদম সব গড়গড় করে বলে দিতে পারবো। সেই রক্তের আঙুললতায় আমি আফজাল ভাইকে প্রথম দেখেছিলাম। তারপর অজস্র কাজ, বিশেষ করে আমার যেগুলো খুব চোখে লেগে আছে, কুল নাই কিনার নাই, কিংবা হাজার বছর ধরে, কিংবা জোহরা, কিংবা এরকম অনেক অনেক অনেক, মানে নাম বলে তো শেষ করতে পারবো না, পারলেন আর উনকি তো অবশ্যই। তো ওই মানুষটার সাথে আবার আমি কাজ করছি, মানে যাকে আমি নায়ক হিসাবে চিনে বড় হয়েছি, দেখে বড় হয়েছি, বুঝে বড় হয়েছি। আমি আফজাল ভাইকে নিয়ে একটা লেখা লিখেছিলাম, সেটাও একটা সম্মানের ব্যাপার। তো যেটা হচ্ছে, ওখানে আমি লিখেছিলাম যে মানে আমার নায়ক কনসেপ্টটা, আমি যখন বড় হয়েছি, আমার কৈশোর থেকে আমি তারুণ্যের দিকে হেঁটেছি, নায়ক কনসেপ্টটাই আমার তৈরি হয়েছে আফজাল ভাইকে দেখে টেলিভিশনে। সো উনি হচ্ছে নায়ক। তো সেই নায়কের বিপরীতে যখন কাজ করেছি তখন বিস্ময় লেগেছে এবং উপভোগ করেছি প্রচণ্ড। বাহ, বন্ধুত্বের কথা হচ্ছিল, আরও দুজন বন্ধু আমরা আসলে বাড়িতে সবসময় আলাপ করি যে আফজাল ভাইদের এই বন্ধুত্বের ভাগ্যটা সত্যি ভীষণ ঈর্ষণীয়। আজকে দুজন বন্ধুর লেখা কাগজে দেখলাম, আপনার দুজন বন্ধু, শাইখ সিরাজের লেখা দুই বন্ধুর অ্যাডভেঞ্চার মানব জমিনে, কি কি করেছেন আপনারা রাঙামাটি যাওয়ার পথে, মানে ভয়ঙ্কর সব বিষয়, মানব জমিনে আজকে ছাপা হয়েছে। আর আজকে সমকালে ছাপা হয়েছে ফরিদুর রাজা সাগরের নট আউট ৭১ আফজাল হোসেন। এই বন্ধুর জায়গা থেকে আবার যদি ঘরের মধ্যে আসি, যার কারণে এই বেচারি পদচ্যুত হলো, সেই পুত্র এবং পুত্রবধূ আরাফ আফজাল, সিফানা সোহেল, ওরা বিদেশে থাকে, কিন্তু ওরা কিছু বলেছে তাদের বাবাকে নিয়ে। শুনবো পুত্র এবং পুত্রবধূর কথা। শুভ জন্মদিন বাবা। গত 50 বছরে বাবা বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছেন। তিনি থিয়েটারে অভিনয় শুরু করেছিলেন এবং আমি তাকে মঞ্চে কিছু মজার চরিত্রে অভিনয় করতে দেখেছি, কিন্তু তিনি একজন রোমান্টিক অভিনেতা হিসেবে বিখ্যাত হয়ে ওঠেন। সময়ের সাথে সাথে বাবার বাস্তব জীবনের বৈশিষ্ট্যগুলো সিনেমায়, নাটকের নানা চরিত্রে প্রকাশ পেয়েছে। পিতা, কবি, গভীর চিন্তাবিদ এবং পরিবারের প্রধান। এবং সাম্প্রতিক বছরগুলিতে তিনি আরও ভিন্ন চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছেন। কিছু অসাধারণ, কমপ্লিকেটেড, কেউ কেউ বলতে পারে ভিলেনাস রোলে অভিনয় করেছেন, যেটা আমরা বিদেশ থেকেও দেখতে পেরেছি, যেমন পেট কাটা সব বা কারাগারে। আমার বয়স 30, আমি হওয়ার আরও 20 বছর আগে বাবা প্রথম এই অভিনয়ের পথে পা দিয়েছেন, তবে তার প্রভাব চিরসবুজ। আজও তরুণ দর্শকরা তাকে ছোট কাকু নামে চিনে।
আমি আশা করি আমার ভাগ্যে যদি বাবার মতো দীর্ঘদিনের সার্থক ক্যারিয়ার থাকে তাহলে এটিও তার মতোই পূর্ণ, বৈচিত্র্যময় এবং কমপ্লেক্স হতে পারে। আরাফের কথা শুনতে শুনতে আমার খুব মজা লাগছিল, একটা শব্দ ব্যবহার করেছে কমপ্লেক্স। মানে আমাদের কাছে অনেক সময় মনে হয় এটা বোধহয় খুব কঠিন জটিল অর্থে, কিন্তু ও আসলে আফজাল ভাই কি অর্থে ব্যবহার করলো কমপ্লেক্স শব্দটা? এটা বোঝা কঠিন, বাবা হয়েও বোঝা কঠিন এই কারণে যে প্রথমত হচ্ছে ও পড়াশোনা করেছে ক্রিয়েটিভ রাইটিং নিয়ে, ফিল্ম মেকিং নিয়ে, এবং ওর ভাবনা, আমরা দাবি করি যে আমরা অনেক জানি সন্তানরা একটু কম, কিন্তু আমার ধারণাটা উল্টো, যে আমরা জানি কম, ওরা জানে অনেক বেশি। ওদের ভাবনার বিস্তৃতি অনেক, দিগন্ত রেখা অনেক বড়। তো সুতরাং ওর ব্যবহার করার মানে আর আমার বোঝার মানে এক হবে না, এটা তফাৎ থাকবে। আমরা বলি জটিল, নিশ্চয়ই বাবাকে খুব জটিল ভাবে না। নানা রকমের কাজ, সেই অর্থে ও বোধহয় বলেছে যে সেই কমপ্লেক্স অনুমান হয়তো সেটা ওই ভালো বলতে পারবে। আফজাল হোসেনকে অভিনেতা, কবি, চিত্রশিল্পী সবই বলছিলাম, আবার একই সাথে বলেছি বিজ্ঞাপন নির্মাতা। আমি এবং আমরা সবাই নিশ্চিতভাবে জানি বাংলাদেশের বিজ্ঞাপন চিত্রের রূপটা যেই মানুষটার হাত ধরে বদলে গেছে। এখন যেটা হচ্ছে এভলিউশন, কিন্তু রেভলিউশনটা ঘটেছে আফজাল হোসেনের হাত ধরে। আর তার হাতের টুল ছিলেন এমন কিছু মানুষ যারা আজও আমাদের স্বপ্নের মডেল। যুক্ত হয়েছেন আমাদের সাথে আদিল হোসেন নোবেল। নোবেল ভাই অনেক ধন্যবাদ, জানি ভীষণ রকমের মিটিং ছিল, কাজ ছিল, তারপরেও আপনি একটা কথাই বলেছেন, আফজাল ভাই এটাতে আমাকে আসতেই হবে, আমি আসতে চাই। কেন চান? আমি ফার্স্টলি টু উইশ করি, প্লিজ স্কোপটা পাইনি, প্লিজ হ্যাপি বার্থডে। লুক এট হিজ স্মাইল, দ্য সেম স্মাইল আমি দেখে আসছি আজকে অলমোস্ট 40 ইয়ার্স। মানে পুরো প্রাণ নিয়ে হাসতে পারে একটা মানুষ, যেটা ভেতর থেকে হাসতে পারে, আমরা অনেকে পারি না। রাগ করাটা অন্যদিক থেকে আসছি, রাগ করা তো আমি এটা দেখেছি, সারা রাত এদেরকে দিয়ে কাজ করালো, সকালবেলা বললো এটা হবে না, এটা হয়নি, এটা ভালো লাগে। আমি বলি না, সে সাহস আমার এখনো নাই, ওকে আমি শিখিয়েও দিই, ও নিজেই বলে ফেললো ব্যাপারটা। সো আফজাল ভাই আসলে হ্যাঁ আমার হাতে খড়ি, তবে আমি একটু অন্যভাবে আমার শুরুটা থেকে আসি। আমার শুরুতে আসতে গেলে আমার পাশের মানুষটার কথা বলতে হবে প্রথমে। আমি ওনাকে চেনার আগে তাজিন আপার সাথে আমার প্রথম পরিচয়, ওনার হাত ধরে আমার ফ্যাশন শো, র্যাম মডেলিং যেটা আমরা বলি সেটা করা। আই এম গ্রেটফুল টু হার, ইয়া দ্যাটস দ্য হিস্ট্রি। সো আমি অনেক শো করেছি, আমার কাছে মনে আছে কোরিওগ্রাফিতে আমি ওনার মতো কোরিওগ্রাফার এখন পর্যন্ত পাই নাই। সো ডেপথ, মানে একটা মিউজিক, একটা কম্পোজিশন, ভেতরে গিয়ে প্রত্যেকটা ওয়ার্ডগুলোকে কেন এখানে কি বলছে, এটার সময় কি করা উচিত, ওইভাবে উনি আমাদেরকে ফ্যাশন শো করিয়েছেন। সো অনেকে জানে না, জানতাম না, আসলেই জানতাম না, মানে এখন বুঝতে পারছি যে এই এর রহস্যটা কি। হ্যাঁ মানে তাজিন আপা, মানে ভাবি কেন ছেড়ে দিলেন, ওই জায়গাটা থেকে সরে এলেন কেন? মানে সংসার বা প্রায়োরিটি পেয়ে গেল অন্য কিছু? হ্যাঁ, প্রায়োরিটি পেয়ে গেল, আসলে প্রায়োরিটি পেয়ে গেল অন্য কিছু। মানে মনে হয় কি যে আবার করতে চান বা মিস করেন? না, এটা অবশ্য কখনোই মনে হয়নি। ডিজাইনিং এ ফিরেছে ও তো, যখন আমাদের বিয়ে হয় ও ফ্যাশন ডিজাইনিংটা করতো, কিন্তু প্রথম বাচ্চা আরাফ হওয়ার পরে এটা ছেড়ে দিয়েছিল, ঠিক 30 বছর পর আবার শুরু করেছে। বাহ, ও আবার স্টার্ট করেছে বাহ, এই যে কথা বলতে শুরু করলো। নাহিন আপা, নোল ভাই আপনি কি একটু কিছু বলতে চান? আর একটু বলেন প্লিজ, বললে তারপর আমি। আমাদের ফার্স্ট শো করালো তাজিন আপাই, আমাদেরকে যাওয়ার পথটা খুলে দিল আফজাল ভাইয়ের কাছে। আমি তখন আফজাল ভাইয়ের সাথে ডিরেক্ট পরিচিত হইনি। সো আমরা কল পেলাম, মাত্রায় আমাদেরকে ডাকছে, মাত্রা আমাদেরকে চিনলো কিভাবে, অনেক প্রশ্ন। আমরা তো পিছনে থাকা তাজিন আপা, মাত্রা 2 2 4 মেলানোর চেষ্টা, কোনোভাবে মেলাতে পারছি না। পরে আমরা গেলাম, দেন আমার ফার্স্ট অ্যাড হলো। অনেক শখ ছিল, স্বপ্ন ছিল, অনেকে নাটকে দেখে আমরা নিজেদেরকে নাটকের হিরো বানাতে চেষ্টা করতাম সেই সময়। সো আফজাল ভাই আসবে, ঢুকার পর সেই আফজাল ভাইকে নাটকের হিরোর মতো লাগে নাই। আমরা সেই পল্টনের অফিসে সবাই বসে আছি, স্ক্রিন টেস্ট হচ্ছে, ঢুকছি, উনি যখন ঢুকলেন কাউকেই চিনে না, কেমন একটা রাগি মাগি একটা মানুষ ঢুকলেন। ও মাই গড, মানুষটা ভাবলাম আসার পর ওনার ফ্যাশন নিয়ে দেখবো, উনি আমাদেরকে রাখবো, উনি এরকম করে।
পরে যখন কাজ শুরু হলো আসলেই আমরা একজন আফজাল ভাইকেই দেখলাম। নাইনাপা, এই যে নোবেল ভাইদেরকে এখনো এত সুন্দর লাগে, এই সুন্দর লাগানোর পেছনে বিজ্ঞাপনে আপনার একটা বিরাট ভূমিকা, বিউটি অ্যাসপেক্টটাকে নিয়ে আসার ক্ষেত্রে। পাশাপাশি পারিবারিকভাবে আপনি অনেক আফজাল ভাই ভাবিদের সাথে যুক্ত, এবং আমি দেখেছি বিভিন্ন জায়গায় আপনাদের একসাথে চলা ঘোরা, ওঠা বসা অনেক কাছে দীর্ঘ সময় ধরে। তো এই যে কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবন, এই দুটো জায়গায় দুভাবে কি পেয়েছেন আফজাল ভাইকে? অ্যাবসলিউটলি। আফজাল ভাই যখন ফ্যামিলি কোনো প্রোগ্রামে থাকে বা ক্যামেরার বাইরে থাকে, তখন কিন্তু আমার বড় ভাই, আমার বাবার পরে কিন্তু আমি মানি, সবাই জানে, আমার হাজব্যান্ড জানে, ফ্যামিলির সবাই জানে যে আমার বাবার পরে আমি আফজাল ভাইকে আমার বড় ভাই হিসাবে মানি। কিন্তু যখন কাজের ক্ষেত্রে থাকে তখন ওই আফজাল ভাইকে আমিই চিনি না, ভয়ে আমি পিছনে যতটুকু যাওয়া যায় আমি চলে যাই। একটা মজার ঘটনা বলি, তখন আমাকে যখন ডাকা হলো মাত্রায়, তখন কিন্তু হেয়ার ডু করার জন্য ডাকা হয়েছিল। সো তো আমি চুলি করছিলাম সবার, কিন্তু তখন তো যে বাসার ভাইরা ছিল জানো সব, বিটিভি সব মেকআপ ম্যানরা, তো আমি যেহেতু মডার্ন মেকআপটা শিখেছিলাম কিন্তু ওনাদেরকে বলতে পারছিলাম না। সো একদিন আমি বাসার মামাকে বললাম কি, বাসার মামা আমি একটু মেকআপটা করে দিই? তো বললো যে হ্যাঁ হ্যাঁ করে দাও, অসুবিধা নেই। তো আমি মেকআপ টেকআপ করেছি, তাই আমি বলছি যে নিচে গিয়ে বলবেন না যে আমি করেছি, ডিএফপিতে। তাই আমি বললাম যে আমি নিচে গিয়ে বলবেন না আফজাল ভাই থেকে আমি করেছি। তো আফজাল ভাইদের শর্ট নেওয়ার আগে একটা লুক টেস্ট করতো। যখন লুক টেস্ট করছে আমি তো নেই ওই জায়গাতে, পুর থেকে দাঁড়িয়ে আছে কি বলে শোনার জন্য। বাসার মামা একটা পিলারের পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আফজাল ভাই ভালো করে ক্লোজ শট নিয়ে টিয়ে দেখে বললো যে মেকআপ, বাসার ডাক দিল। তো বাসার মামা আর যেতে পারছে না, তো যাওয়ার অনেক ডিস্টেন্সে দাঁড়িয়ে আছে। তো বলছে যে এরকম মেকআপ কে, আফজাল ভাই কিন্তু বাসার ভাই দিকে তাকায়নি, মনিটরের দিকে তাকিয়ে বলছে যে মেকআপটা কে করেছে। এখন উনি কি বলবে আমি করেছি না বাসার মা বলবে যে আমি করেছি বা নাহিন করেছে, কি বলবে বুঝতে পারছে না। উনি খালি এরকম করে আমার দিকে দেখছে যে আমি কি বলবে। আমি খালি বলছে আমার কথা কিছু বলেন না, নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। তো সাহসকে বলবে কি নাহিন করেছে, খুব আস্তেই করে বলছে নাহিন করেছে, কোনো দিকে না থেকে বলে এখন থেকে ওই মেকআপ করবে। বাহ, এই দেখুন একটু আমার কথা বলার বিষয় তো দুটো জিনিস, নোবেল আর বিজ্ঞাপনের ক্ষেত্রে এই বিষয়টা সাধারণত কোথাও আলোচনা হয় না, বলতে চাই। সেটা হলো যে এখনো যে নোবেল, মৌ, তানিয়া, সুইটি, পল্লব, ফয়সাল, জয়া, এরা যে একটা গ্রুপ এসেছিল এবং তাদের মধ্যে যে পজিটিভিটিটা ছিল, সেই পজিটিভিটি কিন্তু বাংলাদেশের কেউ ভাবে না আসলে ওইভাবে, যে কিন্তু বাংলাদেশের ছেলে মেয়েদের মনটা বদলে দিয়েছিল। এই যে সৃজনশীল কর্মের সঙ্গে যুক্ত হওয়া, মডেলিং করা, অভিনয় করা, এটা কিন্তু যে একটা মধ্যবিত্ত পরিবারে যে বাধা ছিল আগে, এটা কিন্তু উঠে গিয়েছিল, মানে এদের পজিটিভিটির কারণে। মঞ্চে পর্দায় এদের যে চেষ্টাগুলো এবং সাফল্যগুলো দেখিয়েছে, তারা ক্ষমতাগুলো দেখিয়েছে। আর যেটা নাহিন করেছে, নাহিন একটা বিজ্ঞাপনের যে সৌন্দর্য সৃষ্টির কারণে একটা বিষয় নিশ্চয়ই জানো যে একসময় টেলিভিশনের বিজ্ঞাপনের মডেলিং করতে মেয়েরা কিন্তু আসতে চাইতো না, কিন্তু এই যে একটা মানে অদ্ভুত স্বপ্নের একটা জায়গা তৈরি করা এবং সেই পরিবারের মধ্যে সেটা সংক্রমিত হওয়া যে হ্যাঁ আমার মেয়েটিও গেলে অসুবিধা কী, এই বিষয়টা এরা তৈরি করেছিল। এটি আমি যখন পিছন ফিরে তাকাই তখন মনে হয় যে এটি খুব গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এটি কখনো কোথাও আলোচিত হয় না। একদমই ঠিক কথা, যে এনারা যে কাজটা করেছেন এটা করতে পেরেছেন, একটা তো তারা বাধাটা মানে পার হয়ে এসছেন, একই সাথে তাদেরকে যেভাবে উপস্থাপন করা হয়েছে তাতে মানুষের ভুলটা ভেঙেছে, ভ্রান্তি ভেঙেছে যে মডেলিং মানে কি, এটা মানুষ। সেজন্যই তোর বলেছি যে ওদের পজিটিভিটি, ওই জেনারেশনটা যারা একসঙ্গে এসেছিল, ওদের প্রত্যেকের জীবন যাপন, পর্দায় তাদেরকে যে ব্যক্তিত্বটা দেখছে তারা এবং যে রূপটা তৈরি হচ্ছে, সব মিলিয়ে একটা অসাধারণত্ব মধ্যবিত্ত সমাজে তৈরি হয়েছিল। সেটার জন্য আমরা সবাই আপনার কাছে কৃতজ্ঞ। না, আমি এদের পেয়েছিলাম বলে হয়েছে, নতুবা আমি মনে করি না এই ধরনের কাজ কোনো মানুষ একা করতে পারে। না, তা তো পারেই না, অবশ্যই পারে না, কিন্তু ওই কেউ একজন তো থাকতে হয় সামনে এবং পেছনে দুটোই।
পেছন থেকেও ঠেলা দিতে হয়, সামনেও এগিয়ে নিতে হয়, দুটো কাজ। হ্যাঁ প্লিজ। তখন কিন্তু খুব ডিফিকাল্ট ছিল মেয়েদের কাজ করা এসে। তো প্রথম আমার মা আসতেন শুটিংয়ে, আমার মা আসতেন, আমার দুলাভাই আসতো, সবাই আসতো যে একা ছাড়বে না মেয়েকে। বাট যখন নাকি কিছুদিন আসার পরে পরিবেশটা দেখেছে, দেখার পর কিন্তু আমার মার কোনোদিনও আমার বাবা কিন্তু অসম্ভব রাগী ছিলেন, বাট কোনোদিনও মানা করেনি যে তুমি একা যেতে পারবে না শুটিংয়ে। এটা কিন্তু আফজাল ভাই ক্রিয়েট করেছিল পরিবেশটা। তখনকার সময় কিন্তু এত রাত পর্যন্ত আমরা শুটিং করেছি, 3টা-4টা পর্যন্ত, বাট নিশ্চিন্ত মনে আমরা বাসায় ফিরে গিয়েছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং হলো নোবেল, মো, সুইটি, তানিয়া, পল্লব, ফয়সাল, সুমি, আমাদের একটা ফ্যামিলির মতন হয়ে গিয়েছিলাম। ওর শুটিং সবাই এসে হাজির, হ্যাঁ সেটে। এখনো দেখি আপনাদেরকে, তাই দেখি আমি সবসময় যে একসাথে ওই যে বন্ধনটা হয়েছে, এটা বোধ করি আজীবনই আপনাদের মধ্যে থাকবে এবং থাকুক, সেই কামনাই করি। চঞ্চল, আর শাস্তি দিতে চাই না, আর শাস্তি দিতে চাই না। আমরা যারা, মিয়াপাও বললেন, আমরা যারা অভিনয় করি, শুরুর দিকে আফজাল হোসেন পর্দায় দেখতাম, মানে স্বপ্ন একটা নায়ক। তারপর একটা সময় তোমরা সুযোগ পেলে একসাথে কাজ করার, পর্দার বাইরে আমাদের বড় ভাই, বন্ধু, কিভাবে পেলে এই মানুষটাকে জীবনে? প্রথম কথা হচ্ছে যে আবারও শুভ জন্মদিন। আমার খুব ভয় লাগছে। হায়াত ভাই, আফজাল ভাই, ওনাদের সামনে মানে আমি কি ধরনের কথা বলবো এবং সেটা উদ্ধত্ত হবে কিনা সেটা আমি জানি না, কারণ ওনাদের সামনে কথা বলার মতো যোগ্যতা ব্যক্তিগতভাবে মনে করি আমার নেই। এটাকে আবার অনেকে বদান্যতা বা তৈলমর্দনও বলতে পারেন, ইদানিং তাই হয়। এই তেল আমরা দিতে চাই। সভ্যতা ভব্যতা আমরা যতটুকু পরিবার থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিখেছিলাম, আমাদের বাবা মা যা শিখিয়েছিলেন, সেটা চর্চা করতে এসে অধিকাংশ ক্ষেত্রেই অনেক বিপত্তিতে পড়েছি, বিভাগে পড়েছি। কিন্তু এটা কথা, আমি যেটা বলছি সেটা সত্য। আমি এখানে কনিষ্ঠতম সদস্য, আমরা যারা মিডিয়াতে কাজ করি স্পেশালি, এবং আমি যখন মানে শিশু বা কচি বাচ্চা, যখন আমার অভিনয়ের শব্দটি শেখা হয়নি, বা আমি কোনোদিন অভিনয় পেশার সঙ্গে নিজেকে যুক্ত করব বা অভিনয় করব এই স্বপ্নও যখন দেখিনি, তখন থেকে আমি আফজাল ভাইকে চিনি, হায়াত ভাইকে চিনি, বা ওনাদেরকে চিনি। তো যখন আমার ভাগ্য এখানে আমাকে নিয়ে আসলো, প্রথম আফজাল ভাইয়ের প্রতি আমার দুর্বলতা হচ্ছে যে আমি নিজে চারুকলায় পড়েছি। আফজাল ভাই আমার চারুকলার অনেক অনেক সিনিয়র ভাই। সেই জায়গা থেকে একটা আলাদা দুর্বলতা তৈরি হলো, যেটা আমি আগে জানতাম না। শুধু আফজাল ভাই আমার প্রিয় ছিলেন অভিনেতা হিসাবে। এরপর আমি যখন মঞ্চে যুক্ত হলাম, আস্তে আস্তে সব কিছু জানলাম যে আফজাল ভাই নিজে চারুকলায় পড়েছেন, মঞ্চে দীর্ঘদিন কাজ করেছেন, টেলিভিশন, চলচ্চিত্র, সব জায়গায় ওনার পদচারণা। তো এই মানুষটির কিছু ছায়া আমার মধ্যে আগে থেকেই, আমারও আবার এই রাস্তায় যেহেতু হাঁটাহাঁটি, আমিও মঞ্চে অভিনয় করেছি বা পরবর্তীতে সব মাধ্যমে। ইভেন একটা মাধ্যম বাকি ছিল আফজাল ভাইয়ের, যেটা আমি রিকোয়েস্ট করেছি আফজাল ভাইকে অনেকদিন, ওটিটি। এবং ওটিটিতে তার সঙ্গে আমার কাজ হয়েছে। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে হায়াত ভাইয়ের সঙ্গে আমার অনেক কাজ হয়েছে, ওনার নির্দেশনায় কাজ করেছি, সিনিয়র আর্টিস্ট হিসেবে, ওনার কো আর্টিস্ট হিসেবে কাজ করেছি, বাবার চরিত্রে উনি অভিনয় করেছেন, আমি সন্তানের, যে অনেক কাজ হয়েছে। সেই সময়ের আমি সবসময় চিন্তা করতাম, চেষ্টা করতাম অভিনয় সেটে গেলে পরে যারা সিনিয়র, যারা ওনাদের কাছাকাছি থাকতে। এটা আমার একটা অভ্যাসের মতো। তাতে করে অনেকে আমাকে অল্প বয়সে আমাকে ভাবতো যে তুই শুধু এই সিনিয়রদের সঙ্গে, মানে বোঝাতে চান যে বুড়া বুড়িদের সাথে তোমরা। কিন্তু ওটাই আমার প্রিয় ছিল, এবং ওনারা যে আমাকে স্নেহ করতেন সেটা একদম নির্বিশেষে আমি বলতে পারি। দিলার আন্টি থেকে শুরু করে ডলি ভাবি, যারা যারা আছেন সিনিয়র যারা, এদের সঙ্গে আমার মানে সেই সখ্যতার জায়গাটা আমি কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। এবং একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে ওনাদের কাছ থেকে কিছু শেখা, শুধু অভিনয় শেখা না। মানে ওনারা যে বড় অভিনেতা হলেই তো হয় না। বাংলাদেশে তো বিভিন্ন পেশায় অনেক বড় বড় পরিচিত মানুষ আছে। এক হচ্ছে পরিচিত মানুষ, আর একটা হচ্ছে আসলেই মানুষ। সেটার জন্য শুধু অভিজ্ঞতা দেওয়া হয় না, তার মেধা, মনন, চর্চা, শিক্ষা দীক্ষা, আচরণ। এখন এগুলো কোত্থেকে শিখবো? সবাই তো আর আমাদের বাড়িতে এসে ক্লাস করাবে না, বা আমি কোনো প্রতিষ্ঠানও নেই যে আমি আমার অভিনয়ের পাশাপাশি আরও কিছু শিখতে চাই। সেই শিক্ষাটা কি? সেই শিক্ষাটা আমি পেয়েছি ওনাদের কাছাকাছি যাবার যেহেতু সুযোগ পেয়েছি, সেখান থেকে আমি শেখার চেষ্টা করেছি, এখনও চেষ্টা করি, বা যতদিন করব। আর এটা তো একটা পরম্পরা। আজকে আফজাল ভাইয়ের জন্মদিন, এটা আমাদের জন্য কিন্তু অনেক বড় কিছু। আজকে আমরা ইন্ডাস্ট্রিতে যারা কাজ করি, বা হাল আমলের যাদের 10 মিলিয়ন 20 মিলিয়ন ফ্যান্স, ফলোয়ার, অমুক তমুক, এটা সেটা আছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, পরম্পরাকে আসলে ভুলে যাওয়া ঠিক না। তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে।
শুধু অভিনয় না, আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে কাজ করছি এই জায়গাগুলো আসলে ওনাদের হাতে তৈরি করা। আমার কাছে মনে হচ্ছে আজকের দিনটা সত্যি বিশেষ হয়ে উঠেছে, কারণ হায়াত কাকা, আবুল হায়াত, আফজাল হোসেন হয়ে চঞ্চল চৌধুরী, মানে আমি যদি অভিনেতা ধরি, পুরুষ অভিনয় শিল্পী ধরি, এইরকম একটা উজ্জ্বল, নিজেকে বাদ রেখো না কিন্তু, হ্যাঁ না না, নারী যখন নারী নারীদেরকে ধরবে নিজেকে বাদ রেখো না, তুমি যে একজন অত্যন্ত সুঅভিনেত্রী এটা বারবার আজকে ভুলিয়ে দিও না, উপস্থাপনা করতে বসে। এখন সেটা মনে হচ্ছে, আমি দেখছিলাম মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছিলাম কি সুন্দর বাচনভঙ্গি, শব্দ চয়ন। না না না, মানে এখন আমি যে কথাটা বলতে চাই যে এই যে সুযোগ আমরা পেলাম, চঞ্চল, তুমি, আমি, মিয়াপা বা আমরা সবাই যে সুযোগটা পেয়েছি এই মানুষগুলোর সান্নিধ্যে আসবার, এই সুযোগ ধরে রাখার দায়ও কিন্তু আমাদের। এবং সেটা তুমি বললে তুমি কনিষ্ঠতম এখানে, কিন্তু উজ্জ্বলতম এই মুহূর্তে। কাজে আমরা খুবই খুশি যে তুমি আজকে এসেছো, কিন্তু তুমি নিজের ফাঁদে নিজেই পা দিয়েছো। তুমি বলেছো যে তুমি চারুকলার ছাত্র, সামনে একটা কাগজ আছে, কলম আছে, আজকের দিনে একটু দুটো লাইন তোমাকে টানতেই হবে। আচ্ছা, টানতে না, আমি টেনে নিয়ে আসছি, আমি সেটা দেখিয়ে দিই, কারণ ওটার আকার জন্য সেটা আমি দেখেছি, ভালো করে জানেন, সেটা আমি দেখেছি। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আফজাল ভাইয়ের অনেক আগের একটা মানে ছবি। আচ্ছা, তুমি ওটা, হ্যাঁ, ওটা করতে থাকো, করতে করতে এখানে তুমি কিছু লিখতে চাইলেও লিখতে পারো। আচ্ছা, লিখবো, তুমি লিখতে থাকো, লিখতে থাকো, আলাদা, আচ্ছা, আলাদা ইয়ে থাকে, তুমি লিখতে থাকো, আর তার নিচে দুটো টান আবার আফজাল ভাই শেষে দিয়ে দেবে। আচ্ছা, শেষে আপনার কাছে আবার আসি। আজকে অনেক কথা অনেকে বললেন, পর্দায় বললেন, পাশে বসে অনেকে বললেন। আমার প্রশ্ন তিনটে। একটা হচ্ছে, এই কথাগুলো শুনে নিজেকে কি যাচ্ছিলাম অন্য কিছু পেলাম নিজের সম্পর্কে, এক। দ্বিতীয়ত হচ্ছে, সামনের দিনগুলো কি করতে চান, কারণ অভিনয়ের 50 বছর পূরণ হলো, সামনের দিনগুলোতে কি করতে চান। আর তৃতীয়ত হচ্ছে, আজকের দিনের বিশেষ কোনো প্রার্থনা আছে কিনা। আমি মুহূর্তে বিশ্বাস করি, আমি মনে করি যে একটা উপলক্ষে এই যে মুহূর্তটা হলো, এটি অসাধারণ। এটা জন্মদিন হতে পারে, এটা প্রাপ্তি হতে পারে, সবই এটাই, এই মুহূর্তটাই আসলে থাকে। আর কি পেয়েছি কি পাইনি এগুলো আমি মনে করি যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। জীবন একটা বহমান নদীর মতো, নদী তার নিজের গতিতে বয় এবং সামনে যেটি পায় বা সামনে যেটি তার করার দরকার সেটি করে। আর মানুষ হিসেবে আমি কখনো, এখানে যারা আছে মোটামুটি সবাই তো আমার কাছে, সবাই বলতে পারবে যে কথাটা আমি ঠিক সাক্ষাৎকারের জন্য বলছি না, আমি কালকের জন্য কিছুই করি না। আমি যেটা করি আজকের জন্য করি, এবং আমি মনে করি যে আজকে আমার মানে সেরাটা করতে হবে, তো সেটা। আর পৃথিবীতে বেঁচে থাকাটা সবচেয়ে বড়। যে কোনোভাবে নিজের দিনটাকে আসলে বড় বানানোর, সুন্দর বানানোর চেষ্টা থাকা উচিত। আর চাওয়া একটাই, সেটা দেশটা ভালো থাকুক। আমি জানি না এটা আমি আসার আগে আলোচনা হয়েছে কিনা, মানে আফজাল ভাইয়ের ফ্যাশন নিয়ে আপনারা কেউ কোনো কথা জিজ্ঞেস করেছেন? কেউ জিজ্ঞেস করেনি। এটা আপনারা মিস করতে পারেন। এই একটা মানুষ আপনার জন্য রেখে দিয়েছি, একদম আউট অফ দ্য বক্স, ডিফারেন্ট একটা ফ্লেমবয়েন্ট স্টাইল। আজকে সেই সময়ের আফজাল ভাইকে আমরা যেমন ডিফারেন্ট একটা ওনার ওন ফ্যাশন নিজে ওন করে উনি ক্যারি করে আসছে, এখনও সেটা ক্যারি করছে ওনার মতো করে। পৃথিবীর কোথায় কোন স্টাইল চলছে ওগুলার ধারই ধারে না। তো এই ব্যাপারে আফজাল ভাইয়ের কাছ থেকে আমরা একটু শোনা উচিত না? আমরা উনি অ্যাক্টিং, ওনার আমাদের ক্রিয়েটিভিটি, অ্যাড মেকিং, এগুলো সব জানি, কিন্তু আফজাল ভাই দিস ইজ সামথিং অ্যাকচুয়ালি আমার ভেতর থেকে ইচ্ছে করে আর কি। আপনি সেই সময়ই আপনাকে দেখতাম, আমরা কক্সবাজারে শুটিং গেলাম, হঠাৎ করে কী সব ফ্যাব্রিক্স কিনছে। আমি দেখলি সেট বানাবেন না, ফতুয়া বানাবো। আরেক জায়গায় গেলাম, কি জানি একটা ফ্যাব্রিক, এটা কি ব্যাপার, এটা কি মানে যে আমাদের কিছু একটা বানাবেন না, এটা দিয়ে এটা একটা ট্রাউজার বানাবো। ও মাই গড, আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে ওনার ফ্যাশন থিম, মানে স্টাইল, এটা আসলে অনেকের। আমি একটা বিষয় মনে করিয়ে দিল, সেটা হলো আমরা একটা শুটিংয়ে গেছি কক্সবাজার, তো নোবেল খুব সুন্দর একটা শার্ট পরে এসেছে, কারণ বিজ্ঞাপনটা ও আগেই জেনেছে যে বিজ্ঞাপনটা খুবই স্টাইলাইজড একটা বিজ্ঞাপন হবে, একদম ফ্যাশনেবল একটা বিজ্ঞাপন হবে, সুতরাং সে খুব সুন্দর একটা শার্ট কিনে নিয়ে গেছে ওই বিজ্ঞাপনটা পরবে বলে। এবং আমরা রিহার্সালটা করছি, দু একটা শর্টও হয়ে গেছে। তারপর ওকে আমি ডেকেছি, নোবেল, ও এসে সামনে দাঁড়ানোর পরে আমি একটা মেকআপ ম্যানের কাছ থেকে বললাম একটা কাঁচি দাও।
নোবেল মনে আছে সেই কাছি দিয়ে পুরো শার্টটাকে বলো। প্রথমে উনি আমাকে দেখে, নোবেল তোর শার্টটা তো খুব সুন্দর রে, আমি জাস্ট অ্যাডটার জন্য এটা বানিয়ে আনছি, বলে খুল। মানুষজনের সামনে শার্ট খুলি কেমন, রুমে গেলাম, শার্টটা খুলে আনলাম, ভিতরে একটা টি শার্ট পরে আসলাম, খুললাম, কাঁচি নিয়ে কাপা কাপ কেটে ফেললো। আমার তো মাই গড, আমরা তো তখন একটা শুটিং এর জন্য কাপড় কিনলাম, এটা শুটিংও পরবো আবার পরেও পরবো, আমরা তো একটু বৈষয়িক, এমন না যে আজকে শুটিং করলাম এটা পড়াই যাবে না, আমরা সবই করতাম, সীমিত আয়ের লোকজন ছিলাম। তো উনি দেখি আমার শার্ট কেটে মেটে, আফজাল ভাই কি করলেন ভাই, পরে ওই শার্ট দিয়ে উনি একটা কঠিন অ্যাড বানিয়ে ফেললেন আর কি। মানে কারণ হচ্ছে কি যে মনে হচ্ছিল যে ও জাম্প করবে, একটা পাহাড়ের একটা অংশ থেকে আরেকটা অংশে জাম্প করবে। তো শার্টটা দেখলাম যে শুধু নর্মাল একটা শার্ট থাকলে ওই এফেক্টটা তৈরি হয় না, যখন শার্টটাকে কেটে কাপড়গুলো ঝুলছে তার সঙ্গে এবং যখন জাম্প করছে তখন ওই যে মানে কাপড়গুলো উঠছে, মানে পুরো শর্টটাই খুব আলাদা হয়ে গেল। আচ্ছা, এই ফ্যাশনের কথা বললো, ইদানিংকালে একটু বেশি দেখছি বিভিন্ন চরিত্রে আপনি একেবারেই আলাদা আলাদা লুকে অ্যাপিয়ার করেন অন স্ক্রিন। তো এইখানে যেমন আমাদের বোর্ডে আমরা 3-4 রকমের আফজাল হোসেনকে দেখছি অল্প সময়ের ব্যবধানে। তো কিভাবে? এটা কোনো ভাবনা, এটা কোনো কৃতিত্ব না, এটা কোভিড হয়েছিল। আমার মা অসুস্থ ছিলেন, মা অসুস্থ থাকার কারণে আমরা কেউই পরিবার থেকে, আমার বোনটা কিন্তু রাস্তার উল্টা দিকে থাকে, আমার ভাইটা কিন্তু আরেকটা রাস্তা থাকে, পাশের রাস্তাটা থাকে। এই বছর দেড়েক আমরা পরস্পরের মুখ দেখিনি মার জন্যে। দরজা বন্ধ থাকতো, বাইরে থেকে কথা বলতো, কেউ যদি আসতো বাইরে থেকে কথা বলতাম, আমরা কেউ বাসা থেকে বেরোতাম না, কারণ মা যদি এফেক্টেড হয়ে যায়। তো ওই সময় তো দাড়ি বড় হয়েছে, চুল বড় হয়েছে। তো দাড়ি বড় হওয়ার, চুল বড় হওয়ার কারণে, আমার অভিনয় যোগ্যতার কারণে বলে আমার মনে হয় না, দাড়ি আর চুল বড় হওয়ার কারণে ফারুকি আমাকে বললো যে লেডিস অ্যান্ড জেন্টলম্যানে অভিনয় করতে হবে। এবং অন্য যারা নির্মাতা তারা আমাকে খুব বেশি চেনেন বলে মনে হয় না, আমার অভিনয় দেখেছেন বলেও মনে হয় না, দাড়ি এবং চুলের জন্য আমি আরো কয়েকটা ক্যারেক্টার পেয়েছি। এই সাহসটা আফজাল হোসেন বলেই তিনি এই ধরনের কথাগুলো বলতে পারেন। আমি বিশ্বাস করি, আমি দাড়ি চুল, আমি বিরক্ত হয়ে দাড়ি চুল কেটে ফেলেছি, কারণ আমাকে ওই ধরনের চরিত্রে বারবার কাস্ট করা হচ্ছিল। এখন দাড়ি চুল কেটে ফেলেছি, এখন ডাকে এটা বলতে পারছেন কারণ উনি জানেন উনি কেমন অভিনয় করতে পারেন। হায়াত কাকা, আপনাকে দিয়ে শেষের কথাগুলো একটু শুনবো। আজকের দিনে কোনো আশীর্বচন আফজাল ভাইয়ের জন্য? প্রথম কথা যেটা বলবো সেটা হলো যে আফজাল আজকে থেকে মনে করবে যে আজকের দিনটা হচ্ছে বাকি জীবনের প্রথম দিন, সেইভাবে তার কাজ শুরু করবে, নতুন করে, নতুন ভাবনায়, এবং আমরা নতুন কিছু পাবো তার কাছ থেকে। এইটা হলো আমার আশীর্বাদ। বাহ বাহ। ত্রপা, এই অনুষ্ঠানে ত্রপা কোনোদিন উপস্থাপনার জন্য আসেনি, আজকে তুমি এসেছো। আমি মনে করি যে সবাই মিলে আজকের দিনটা খুব বিশেষ করে তুললে, সবাই প্রতি কৃতজ্ঞ। এই জন্যই তো দর্শকদের ছোট কাকু আজও এতটাই জনপ্রিয় সকল প্রজন্মের কাছে। আজকের দিনে কিন্তু আরও দুজন মানুষের জন্মদিন। আমরা মিষ্টি মেয়ে কবরী যাকে বলি, ওনার জন্মদিন। মাসুদ রানা, নোবেল ভাই মাসুদ রানা করেছিলেন, সেই মাসুদ রানার লেখক কাজী আনোয়ার হোসেন, তাঁরও জন্মদিন। এই দুজন মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাই। ফুল ফুটেছে গন্ধে সারা মন, ফুল ফুটেছে গন্ধে সারা মন, তুমি আমার কত যে আপন, দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে বন্ধু কথা কইও না, হাউসের পিরিতি করেছি আমি, প্রেমী জীবন প্রেমী মরণ এই তো জানি, পাখি উড়ে গেলে তার ডানাতে কি ভয়, উড়ে উড়ে যাচ্ছে সবাই বেদনারই ক্ষয়, দেখা না দিলে বন্ধু কথা কইও না। শুভ জন্মদিন। শুভ জন্মদিন।
শুভ জন্মদিন। হায়াত কাকা একটু খাইয়ে দেন। প্রিয় দর্শক, আবুল হায়াতের কথার সূত্র ধরেই আমরা সবাই বলতে চাই যে আজকের দিনটা আফজাল হোসেনের আগামী দিনের শুরুর দিন, প্রথম দিন। আগামীতে আমরা আফজাল হোসেনকে আরও সৃজনশীলভাবে ভিন্ন ভিন্ন রূপে পাব এই কামনা করি, প্রার্থনা করি তিনি সুস্থ থাকবেন আর এতদিন যেমন মানুষ হয়েছিলেন, আজ যেমন মানুষ আছেন, তেমনি মানুষ হয়ে আরও সৃজনশীল কর্মে নিজেকে নিয়োজিত করবেন। ভালো থাকুন। আফজাল হোসেন।